একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে নির্ঝর এবং জ্যোতি। বেশি রাত হওয়ায় খুব একটা মানুষও নেই। 2 টেবিল পরে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যেই। নির্ঝর আর জ্যোতি এসেছে আরও 30 মিনিট আগে। অর্ডার করার মধ্যে কেবল 2টো ক্যাপেচিনো অর্ডার করেছে তারা, যা আরও 15 মিনিট আগেও চলে এসেছে। দুজনেরটাই শেষ হওয়ার পথে। তবে আশ্চর্যজনক বিষয়, দুজনের মধ্যে কারো মুখে কোনো কথা নেই। দুজনেই নিজেদের ফোনের মধ্যে ডুবে আছে। জ্যোতি মাঝে মধ্যে 2-একটা ছবি তুলছে আর নির্ঝর পুরোপুরি স্ক্রলিংয়ে ব্যস্ত। জ্যোতি নির্ঝরের চেয়ে 3 বছরের ছোট, তবে সেটা তাদের আচার আচরণে প্রকাশ পায়নি কখনো। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা। চা বাগানের শহর সিলেটে প্রতিবেশী হিসেবে তাদের সম্পর্ক এগিয়ে যায়, যা ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ডের নাম নিয়েছে। নির্ঝর ইউনিভার্সিটিতে উঠে ঢাকায় চলে আসা, জ্যোতি স্কুলের গণ্ডি পেরিয়ে পাড়ি দেয় রাজধানীতে। হঠাৎ কিছু একটা হতেই চোখ সরিয়ে নির্ঝর তাকালো জ্যোতির দিকে। চোখে একটা চিকন প্রেমের চশমা, সঙ্গে ঠোঁটের কোণে তার মুচকি হাসি বিদ্যমান। এভাবে হেসে হেসে কার সঙ্গে কথা বলছে ঠিক বুঝতে পারল না জ্যোতি। কিছুক্ষণ ব্রু কুঁচকে তাকিয়ে থেকে খপ করে ফোনটা কেড়ে নিল নির্ঝরের হাত থেকে। এমন আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না নির্ঝর। তবে জ্যোতি তার ফোনটা একটুও চেক করলো না, বরং নিজের এবং নির্ঝরের দুজনের ফোনটাই একসাথে পাশে সরিয়ে রাখল। নির্ঝর বুকে হাত গুজে বলে, এটা কি হলো? যা হলো সেটাই। এই, তুমি কি এখানে ফোন কাটতে এসেছো নাকি? নির্ঝর টেবিলের উপর একটা হাত রেখে কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে বলে, আচ্ছা তুই নিজে কি করছিলি? জ্যোতি আমতা আমতা করেই বলে, এটাও তোমার দোষ, তোমার বাতাস লাগছে বোধ হয় আমার। পাজলামো করিস না, ফোনটা দে। রেগে যায় জ্যোতি। নির্ঝরের ফোনটা তার দিকে ছুঁড়ে মেরে পাশে থাকা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ফোনটা এক হাতে নিয়ে অন্য হাতে টেবিলের উপর জোরে আঘাত করে বলে ওঠে, তুমি থাকো, এই ফোন নিয়েই থাকো, কবরেও না এই ফোন সঙ্গে নিয়ে যাও তুমি। হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল জ্যোতি। নির্ঝর হা করে তাকিয়ে রইল সেদিকে। হঠাৎই এমন রেগে যাওয়ার কারণটা সে বুঝতে পারল না। তবে পুনরায় ফোনটা সামনে এনে দিয়াকে মেসেজ করলো সে। মেয়েটার সদ্য এত বড় একটা চেকা খেলো, তাকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা যেন নির্ঝর নিজের কাঁধেই নিয়ে রেখেছে। রাতের খাবার খেতে বসে মারুফা অনেকক্ষণ ধরে প্লেটের খাবার নাড়াচাড়া করছে, খাচ্ছে কম। বিষয়টা লক্ষ্য করলো মরিন। শুরুতে কিছু না বললেও মারুফাকে বারবার নজর লুকাতে দেখে আর চুপ করে থাকতে পারল না মরিন। খাওয়া বন্ধ করেই মায়ের উদ্দেশ্যে বলল, কিছু বলবে মা? মারুফা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইলেন। মরিন আবারও বলে ওঠে, ঠিক করে খাচ্ছ না কেন? এমন চোরের মতো করছে কেন? কি কিছু বলবে? বলে স্পষ্টভাবে বলো তো। মারুফা সামান্য হাসার চেষ্টা করে বলল, তুই রেগে যাস না মা। এমন কি বলবে যাতে আমি রেগে যাব? আর হেয়ালি করো না মা, বলো কি বলবে। আচ্ছা, আমি রাগ করব না, এবার বলো। মারুফা পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে নিলেন। এরপর মৌরিনীর দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, এ বাড়ি থেকে কল করেছিল সন্ধ্যাবেলা, তুই যখন নিহাকে পড়াতে গিয়েছিলি। ও বাড়ি মা? থেমে যায় মৌরিন। কুচকানো কপালের ভাঁজ সরে যায় মুহূর্তের মধ্যেই। সঙ্গে চোখে মুখে ফুটে ওঠে রাগের আভা। মারুফা বাম হাতের দ্বারা মৌরিনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই বলেছিলি কিন্তু রেগে যাবি না, এজন্যই তো আমি তোমাকে বলতে। হাতে থাকা খাবারটুকু প্লেটের উপর রেখে উঠে দাঁড়ায় মরিন। বেসিনে হাত ধুয়ে সেকেন্ডের মধ্যেই চলে গেল অন্য ঘরে। মারুফা ডাকলেও তার কথার কোনো উত্তর দিল না মরিন। অন্য ঘর থেকে মারুফার ফোনটা নিয়ে সামনে এলো মরিন। এক হাত কোমরে রেখে অন্য হাতে কল লিস্টে ঢুকলো সে। প্রথম নাম্বারটা সামনে এনে ফোনটা মারুফার দিকে ঘুরিয়ে বলল, নম্বর কি এটা? মৌ আমার কথাটা অপেক্ষা করলো না মরিন। নম্বরটা ব্লক লিস্টে ফেলেই লম্বা নিঃশ্বাস নিল সে। তারপর ফোনটা মারুফার হাতে ধরিয়ে দিয়ে তার পাশেই বসে পড়ল মরিন। মারুফা তাকে কিছু বলার আগেই মরিন তার দিকে ঘুরে বলতে লাগলো, তুমি এই নম্বরগুলো এখনও ব্লক করনি কেন? আমি তোমায় আরও আগেই তো বলেছিলাম। তারপরেও। কিছু না বলে চুপ করে রইলেন মারুফা। মরিন খুব একটা রেগে যায়নি, তবে এবার গাম্ভীর্যতা কাটিয়ে শান্ত কণ্ঠেই বলল, আননোন নাম্বার থেকে কল এলে রিসিভ করবে না মা। আর ওই বাড়িতে থেকে কল এলে তো একদমই না। আশা করি আমার এই কথাটা তুমি অবশ্যই রাখবে। আমি ইচ্ছে করে তো ফোনটা ধরিনি মৌ, 2-3 বার কল করেছিল তো তাই। 1000 বার কল করলেও তুমি ধরবে না, বুঝতে পেরেছ? মারুফা মাথা নাড়লেন। মরিন উঠে চলে যেতে নিলেই
তিনি দাঁড়িয়ে বলে ওঠে, খাবারটা তো শেষ করে যা মা। খেতে ইচ্ছে করছে না মা, জোর করো না প্লিজ। নিজের উপর নিজেরই রাগ হলো মারুফার। কেন যে কথাটা বলতে গেল মরিনকে। শুটিংয়ের তৃতীয় দিন আজকে, তবে শ্যুট করা হচ্ছে প্রথম দিনের অর্থাৎ নাটকের একদম শুরুর দৃশ্য, যেখানে তুর্যের লোকটা থাকবে অন্যরকম, একটু বোকা বোকা টাইপ, যার কারণে তার গেট আপ চেঞ্জ করতে হবে, ক্লিন শেপ করতে হবে, যা তার একদমই অপছন্দের, তবুও করতে হবে। অভিনয়ের এই এক ঝামেলা, এক এক সময় এক এক লুকে চলে আসতে হয়, সেটা পছন্দ হোক বা না হোক। তুর্যেরও আজ হয়েছে তেমনই এক অবস্থা। এই বোকা বোকা লোকে সবার সামনে শুটিং করাতে অস্বস্তি হতে পারে, তবে খুব একটা নয়, কারণ এরকম অভিজ্ঞতা তার আগেও আছে। এই শুটিংয়ের জন্য তাকে হেয়ার স্টাইলও চেঞ্জ করতে হয়েছে, অনেকটাই ছোট করে ফেলতে হয়েছে চুলগুলো। ছোট বাচ্চাদের বাটিকাট নামে একটা হেয়ার স্টাইল থাকে, বর্তমানে তুর্যের চুলের অবস্থাও অনেকটাই সেরকম। পরিচিত যে কেউ ওকে এরূপে দেখে হাসতে বাধ্য হবে। আজকের শুটিংটা একটা অফিসের ভিতরে, তন্নির আজকে শ্যুট নেই। রাতুল, মৌরিন, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান সহ সকলে এক জায়গায় রয়েছে। আরও 2-3 জন মেয়েও রয়েছে এটো ওটে এগিয়ে দেওয়ার জন্য। তুর্য পাশের একটা কেবিন থেকে রেডি হয়ে চলে আসে। সেই কেবিনে শরীরে লাল রঙের টি শার্ট, অ্যাশ কালার প্যান্ট আর মাথায় একটা কালো রঙের ক্যাপ পরা। এটা মূলত নিজের হেয়ার স্টাইল লুকানোর জন্যই পড়েছে, নইলে তাকে জোকারের থেকেও কোনো কম অংশ লাগছে না। তবে ক্যাপটা বেশিক্ষণ মাথায় রাখতে পারল না। শুটিং শুরু হবে এখন, ক্যাপটা সরাতেই হবে। ডিরেক্টর তুর্যকে পুরোপুরি প্রস্তুত হতে বলে। এবার বাধ্য হয়ে ক্যাপটা মাথা থেকে সরায় তুর্য। সেখানে উপস্থিত সবাই তার দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে হু হু করে হাসতে শুরু করলো। মরিনও হাসলো, তবে বাকিদের মতো নয়। নিজের দিকে তাকিয়ে ঠোঁট চেপে সামান্য হাসলো সে, তবে সেই হাসি তুর্যের নজর এড়ালো না। বাকিদের হাসিতে তার বিন্দু মাত্র রাগ হয়নি, তবে মরিনের এই মুচকি হাসি যেন সহ্য হলো না তার। রেগে গিয়ে বাকিদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, সার্কাস হচ্ছে এখানে? সবাই থেমে যায়। রাতুল তুর্যের পাশে এসে হাসি থামিয়ে বলে, আরে ভাই, রেগে যাচ্ছ কেন? এই লোক দেখে সবারই হাসি পাবে বুঝলে, চাপ নিও না, শ্যুট শেষে চেঞ্জ করে নিও হেয়ার স্টাইল। কিছুই বলল না তুর্য, কেবল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মরিনের দিকে। মরিনের সেদিকে তেমন কোনো ভ্রুক্ষেপও নেই। রাতুল ডিরেক্টর রুবেলের কাছে গিয়ে কিছু কথা বলতে লাগলো। তুর্য তখনই পা বাড়িয়ে এগিয়ে এলো মরিনের দিকে। তার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মজা নেওয়ার জন্য এসেছো এখানে? হাসছিলে কেন হ্যাঁ? তুর্য ভেবেছিল মরিন হয়তো তার এমন কথায় অবাক হয়ে যাবে, তবে তেমনটা হলো না। মরিন শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, মানুষ তো আমি, তাই হাসি পেতেই পারে। আর এখানে বাকিদের হাসির সামনে আমার হাসিটা গোনায় ধরার মতো বলে তো মনে হলো না। মরিনের দিকে আরও এক কদম এগিয়ে যায় তুর্য, বুকে হাত গুজেই বলে, ইউনিক হতে চাইছো? নিচের দিকে তাকিয়ে স্মিত হাসে মরিন। এরপর তুর্যের দিকে দৃষ্টি স্থাপন করেই বলে, মানুষ জন্মগতভাবেই ইউনিক, কেউ কারো মতো কখনো হতে পারে না। অনুকরণ করা যায়, তবে পুরোপুরি অন্য ব্যক্তির মতো কখনোই হওয়া যায় না। আপনি কখনো আমার মতো হতে পারবেন না, আর না আমি আপনার মতো হতে পারবো। তাই নতুন করে চাওয়ার কিছুই নেই। সে হোক বা না সে হোক, আমি এমনিতেই ইউনিক, অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি আমাকে শেখাবে আমার কি বোঝা উচিত আর কি যে বোঝা উচিত নয়? মরিনের কথার বিপরীতে এমন প্রশ্ন শুনে মরিন কিছু বলে না। একটু পাশে গিয়ে টেবিলের উপর থেকে তুর্যের স্ক্রিপ্টে এনে ওরা দেখে এগিয়ে দেয়। স্ক্রিপ্টের দিকে নজর রেখেই বলে, আমার থেকে কেউ কিছু শিখতে চাইলে আমি আপত্তি করব কেন? তুর্য স্ক্রিপ্টটা হাতে নেয়, কিছুটা বিরক্তির ভাব নিয়ে বলে, একটু বেশি বলে ফেলেছ না? আমি বেশি কথা বলি না স্যার, আর বলতে পছন্দও করি না। কথা বলাও একটা কাজ, যাতে শক্তি খরচ হয়। শুনেছি এতে নাকি মানুষের আয়ুকালও কমে যায়। অযথা আমি কেন নিজের শক্তি খরচ করে আয়ু কমাতে যাব বলুন তো? প্রতি উত্তরে বলার মতো কিছুই খুঁজে পেল না তুর্য, বরং সে নিজেই ভুল কথা বলছে। মরিন কখনো বেশি কথা তো দূরে থাক, প্রয়োজনীয় কথাটুকু অনেক সময় বলে না, এমনটাই মনে হয় তুর্যের। মরিন আর কিছু না বলেই বাকিদের স্ক্রিপ্টগুলো নিয়ে গেল। তুর্য ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল মরিনের দিকে। মানুষ জন্মগত ইউনিক, কথাটা সত্য, তবে মরিন যেন একটু বেশি ইউনিক। তার এই শান্ত থাকাটাই আরও বেশি অবাক করে তুর্যকে। মরিন কেন বাকিদের মতো করে কথা বলে না? তার আচার আচরণ ভিন্ন, কথাবার্তা ভিন্ন, যা তাকে সকলের থেকে আলাদা হিসাবে আখ্যায়িত করে। ইংরেজিতে যাকে এক শব্দে বলা হয় ইউনিক।
তুর্য চায় মরিন আর 5টা সাধারণ মেয়ের মতোই আচরণ করুক, কিন্তু সে তেমনটি করেনি। বাহ্যিক দিক থেকে তো সে বাকিদের চেয়ে পিছনে, তার রূপের আহামরি প্রশংসাকে কখনোই করবে না, যা বারে বারে অস্থির করে তোলে তুর্যকে। ডিরেক্টর রুবেলের ডাকে চিন্তা থেকে বেরিয়ে আসে তুর্য। সে অবাক হয়, কাকে নিয়ে ভাবছে সে? মরিনের মতো একটা সাধারণ মেয়েকে নিয়ে। একটা লম্বা সময়ে শ্যুট শেষ করে বাড়ি ফেরার জন্য উদ্যত হয় সকলে। সবার আগে বেরিয়ে যায় তুর্য। এরপর একে একে সকলে চলে যায়। মরিন পরের দিনের স্ক্রিপ্ট গুছিয়ে নিচ্ছিল। পরের দিনের বললে ভুল হয়, শ্যুটটা আজ রাতের, মানে সন্ধ্যার পরেই শুটিং শুরু হবে। রাতুল এগিয়ে এসে বসে মরিনের পাশে চেয়ারে। মুচকি হেসে বলে, তুমি কিন্তু বেশ ডেডিকেটেড মরিন, চাইলে সন্ধ্যায় এসে গুছিয়ে নিতে পারতে এগুলো। কি দরকার ভাইয়া কাজ ফেলে রাখার? তুমি বেশি তো দেরি হয়ে যায়নি, তাই এইটুকু এগিয়ে রাখি, পরে আমারই সুবিধা হবে। বুঝলাম। তা ক্যারিয়ার নিয়ে কি ভাবছ? মরিন দীর্ঘশ্বাস ছেড়ে পিছলে হেসে বলে, কি আর ভাবব, অন্তত আরও 2 বছরের আগে তো চাকরি পাচ্ছি না, তাই ততদিনেই টুকটাক কাজ আর টিউশনি করিয়ে কাটিয়ে দিতে হবে। টিউশনের কথা শুনে মনে পড়ল, আমার এক বন্ধু ছোট বোন কলেজে পড়ে বোধ হয়, ওর জন্য একজন ফিমেল টিচারের কথা বলছিল আমার কাছে। কলেজের স্টুডেন্ট পড়াতে পারবে তো? কলেজের স্টুডেন্ট আমি আগেও পড়িয়েছি ভাইয়া। তাহলে তো হয়েই গেল। আমি বরং তোমার নাম্বারটা ওকে দিয়ে রাখবো, কেমন? অবশ্যই ভাইয়া, অনেক ধন্যবাদ। আরে বাইকে কেউ থ্যাঙ্কস বলে নাকি? স্মিত হাসে মরিন। রাতুল পুনরায় বলে, বাই দ্য ওয়ে, তোমার সন্ধ্যায় আসতে কোনো সমস্যা হবে না তো? তাহলে বলতে পারো। সমস্যা হতে যাবে কেন ভাইয়া? আমার বাসাও তো বেশি দূরে নয়, আর এটা তো আমার কাজ। সেখানে প্রয়োজন হলে আমাকে যে কোনো সময় আসতে হতে পারে। রাতুল নিজের শার্টটা টান টান করে উঠে দাঁড়ায়। এবার ঘড়িতে সময় দেখতে দেখতে বলে, আমি গেলাম তাহলে, তুমিও বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমারও কাজ প্রায় শেষ। মরিনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রাতুল। মরিনও স্ক্রিপ্টগুলো ভালোভাবে গুছিয়ে জায়গা মতো রেখে চলে যায়। সন্ধ্যায় আবার এই জায়গাতেই আসতে হবে। তখন তন্নিও আসবে। শুটিং সেট থেকে বেরিয়ে দ্রুত নিজের চুল ঠিক করতে করতে চলে যায় তুর্য। এই চুল নিয়ে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় বলে 2 দিনের শ্যুট একদিনে শেষ করেছে। কোনো রকমে একটা লাইনে এসেছে চুলগুলো। অন্তত মানুষ দেখে যেন হাসতে না পারে এটুকু ঠিকঠাক আছে। বিশেষ করে তন্নি সন্ধ্যায় তুর্যকে এই অবস্থায় দেখলে তো হাসতে হাসতে শ্যুট করার কথাই ভুলে যাবে। কলিং বেল দিতে ইলমা দ্রুত পা বাড়িয়ে দরজা খুলে দেয়। তবে তুর্যকে দেখে তিনিও একটা বড়সড় ঝটকা খান। তা বুঝতে পেরে তুর্য ইলমার পাশ থেকে গিয়ে সোফায় বসে। ইলমা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর তুর্যের কাছে এসে ওর চুলে হাত দিয়ে বলে, এই কেমন অবস্থা করেছিস চুলের? মনে সুখে করিনি তো, শুটিংয়ের জন্য করেছি। বেশি খারাপ লাগছে এখনও? একজন মেয়ে এসে টি টেবিলের উপর জুসের গ্লাসটা রেখে চলে যায়। ইলমা সেটা তুর্যের হাতে দিয়ে তার পাশে বসে বলে, তা কী করে হয়, আমার ছেলেকে সব কিছুতেই সুন্দর লাগে। গ্লাসটা হাতে নিয়ে চুমুক দেয় তুর্য। ইলমা এবার বেশ উৎসাহিত হয়ে বলে, তুই বস এখানে, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে নিজের ঘরে চলে গেলেন ইলমা। 2 মিনিট বাদে হাতে একটা খাম নিয়ে ফিরে এলেন তিনি। তুর্য গ্লাসটা টি টেবিলে রেখে উঠে দাঁড়াতে ইলমা এসে বলে, কোথায় যাচ্ছিস? বললাম না এখানে বসতে। বলে তুর্যকে আবারও সোফায় বসিয়ে দেয় ইলমা। নিজেও তার পাশে বসে পড়েন। তুর্য বিরক্ত হয়ে বলে, আবার কি হলো আম্মু? যেতে দাও তো, আই এম সো টায়ার্ড। যাবি তো? আগে এটা দেখ। বলে হাতে থাকা খামটা থেকে একটা ছবি বের করে তুর্যর দিকে এগিয়ে দেয়। তুর্য ভ্রু কুঁচকে সেটা হাতে নিয়ে দেখে একটা মেয়ের ছবি। আবারও বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকায় তুর্য। ইলমা সেদিকে পাত্তা না দিয়ে বলে, দেখতে কি সুন্দর না মেয়েটা? তোমাকে আমি বারণ করেছি আম্মু, তাও এসব মেয়ে দেখা বন্ধ করো না কেন? দেখবো না তো কেন? বিয়ের বয়স হয়েছে না ছেলের, আর আমি মেয়ে দেখবো না? আমারও তো একজন সঙ্গী দরকার নাকি? সারাদিন তো বাবা ছেলে বাহিরেই থাকিস। আমার বউ এসে কিন্তু তোমার কাজ কমিয়ে দেবে না। আমারই বা কী এমন কাজ শুনি? সেই তো শুধু রান্নাটুকু করি। তোর বউকে আমি রান্না করে যেতেও দিব না। আমায় কোনো সাহায্যও করতে হবে না। তুর্যের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলেন, আমার ছেলেটাকে দেখে রাখলেই চলবে। আবারও খাম থেকে আরও বেশ কয়েকটা ছবি বের করে ইলমা। একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ের ছবি দেখিয়ে বলে, দেখ তো পছন্দ হয়? তোর বাবার বন্ধুর মেয়ে, মেডিকেলে পড়ছে এখন, খুব সুন্দর দেখতে। ছবিটার দিকে তাকায় তুর্য। আসলে মেয়েটা খুব সুন্দর, তবে তুর্যের খুব একটা পছন্দ না হয় বলে, আমার পছন্দ হচ্ছে না। ইলমে আবার অন্য একটা মেয়ের ছবি দেখিয়ে বলে, তাহলে এটা দেখ, ভীষণ মিষ্টি মেয়েটা। এই ছবিটাও হাতে নিয়ে দেখলো তুর্য। ইলমার এগিয়ে দেওয়া বাকি ছবিগুলো এক নজর দেখে সবগুলো ছবি ইলমার হাতে এগিয়ে দিয়ে বলে, এগুলো নিজের কাছে রেখে দাও। ইলমা হতাশ হয়ে বলেন, কি বলিস? এতগুলো মেয়ের মধ্যে তোর একটাও পছন্দ হলো না? উত্তর না দিয়েই উঠে নিজের ঘরে চলে যায় তুর্য। উত্তরটা নিজের কাছেই নেই। প্রতিটা মেয়ে বাহ্যিক সৌন্দর্যে একজনের থেকে অন্যজন সেরা। তবুও কেন যেন কোনো আগ্রহ পাচ্ছে না তুর্য।
অথচ সে চায় অতি সুন্দর মেয়ে বিয়ে করতে। তাহলে কি এদের চেয়ে সুন্দর মেয়ে প্রয়োজন তার? নাকি বাহ্যিক সৌন্দর্যের প্রতি আগ্রহটাই কমে যাচ্ছে? বাড়িতে ফিরে গোসল করে বের হলো মরিন। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই তার ফোনটা বেজে ওঠে। মরিন এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখে রাতুল কল করেছে। সাথে সাথে কলটা রিসিভ করে মরিন। ফোনটা কানে ধরে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মরিন, শোনো, একটা ঝামেলায় পড়ে গেছি বুঝলে। আসলে আমার অনেক ছোটোবেলাকার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমি মাত্রই জানতে পারলাম। ওকে দেখতে যাওয়াটাও ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে গেলে আমার পক্ষে আর রাতের আগে আসা সম্ভব হবে না হয়তো। মরিন রাতুলের চিন্তিত কণ্ঠের বিপরীতে বলে, চিন্তা করবেন না ভাইয়া, উনি ঠিক হয়ে যাবেন দোয়া করি। আর আপনার যাওয়া দরকার হলে নিশ্চিন্তে যেতে পারেন। সে না হয় গেলাম, কিন্তু সন্ধ্যার শুটিংয়ের কি করি বলো তো? শুটিংটা তো ক্যান্সেল করা সম্ভব নয়, এমন একটা সময়ে এসে গেছে। আচ্ছা তোমাকে তো আমি সব বুঝিয়েই দিয়েছি, আজকের একটা দিন তুমি ম্যানেজ করে নিতে পারবে? আপনার কি মনে হয় ভাইয়া? আমার তো মনে হয় তুমি একটু ট্রাই করলেই পারবে। স্ক্রিপ্টে কিছু চেঞ্জ করা দরকার হলে সেটাও ভালো করতে পারবে, এটা আমার বিশ্বাস। যদি বিশ্বাস করেন তাহলে আমিও সর্বোচ্চ চেষ্টা করব আপনার কাজটুকু সামলে নেওয়ার। আজকে শুটিংয়ের সবটাই তো জানা আছে, তেমন একটা সমস্যা হওয়ারও কথা নয়। তবুও কিছু হলে আমি চেষ্টা করব দেখে নেওয়ার। বাসালে বোন, আচ্ছা আমি রুবেল ভাইকে জানিয়ে দিচ্ছি, এখনই বেরোতে হবে আমাকে তাহলে। জি ভাইয়া, চিন্তা করবেন না। আর হ্যাঁ শোনো। বলুন ভাইয়া। তুর্যের কথায় কিছু মনে করুন আবার। আসলেও ছেলেটাই এমন, ভীষণ অ্যারোগেন্ট। মানুষের মধ্যে ভেদাভেদটা একটু বেশিই করে, আর যাকে পছন্দ হয় না তার সঙ্গে আরও বেশি করে। তবে তোমাকে নিয়ে যে ওর কী প্রবলেম সেটাই বুঝি না আমি। মরিন মৃদু হেসে উত্তর দেয়, মানুষের কথা আমি কোনো কালে কানে নেইনি ভাইয়া। নিলে তো এই সমাজে বোধহয় টিকে থাকতে পারতাম না। আল্লাহ মানুষকে মুখ দিয়েছে বলার জন্য, কান দিয়েছে শোনার জন্য। শোনার মতো ভালো অনেক জিনিস আছে, সেখানে শুধু শুধু অন্যদের পালতু কথা কানে নেওয়াটাই বেকার। আপনি ভাববেন না এসব নিয়ে। উনি কেমন মানুষ এটা আমি প্রথম দিনে বুঝে গেছি, তাই তার কথা আমি কিছু মনে করি না। ঠিক আছে মৌরি, তোমার উপর তাহলে ভরসা করলাম। বাকিরা কিছু জিজ্ঞেস করলে জানিয়ে দিও ইমার্জেন্সি ছিল, আমার না হলে যেতাম না। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবেন। কলটা কেটে দিল রাতুল। মরিন ফোনটা বিছানার উপর রেখে চুলে পেঁচানো টাওয়ালটা খুলে এনে চুলগুলো সুন্দর করে মুছে নেয়। এরপর আয়নার কোণায় লাগিয়ে রাখা ছোট কালো রঙের টিপটা নিয়ে কপালে পড়ে নেয়। এত কঠিনতার মাঝে একটা অভ্যাস ত্যাগ করতে পারে না মরিন, চাইও না। সাজগোজের শখ তো কোনো কালেই ছিল না। ছোটবেলায় নুপুর পরার শখ ছিল, সেটাও কেটে গেছে। রয়ে গেছে কেবল এই টিপ পরার শখটা। এই একটা শখ না হয় রয়ে যাক। মরিন খেয়াল করলো বাসায় আসার পর থেকে মারুফা তার সঙ্গে কোনো কথা বলেনি, এই ঘরেও আসেনি। তখন থেকে সামনের ঘরেই বসে আছে। বিছানা থেকে ওড়নাটা গলায় ঝুলিয়ে নেয় মরিন। চুলগুলো না আশ্রেই কাঁকড়া দিয়ে পিছনে হালকা করে আটকে রেখে চলে যায় সামনের ঘরে। মারুফা সেখানে নিশ্চিন্তে চিন্তিত মুখশ্রী নিয়ে ছোট খাটে বসে আছে। মরিন তার সামনে দাঁড়িয়ে এক কাঁধে হাত দিয়ে বলে, কি হয়েছে মা? এত চিন্তা করছো, কথা বলছো না আমার সঙ্গে? মরিন কিছুটা থেমে আবার বলে, ওখান থেকে কি আবারও কল এসেছে? না না, ও বাড়ি থেকে কল আসেনি। উঠে দাঁড়িয়ে কথাটা বলেন মারুফা। তার কপালে ঈষৎ ভাঁজ, মুখে এখনও চিন্তার ছাপ বিদ্যমান। মরিন তা দেখে বলে, তাহলে হয়েছেটা কি? বাড়িওয়ালা এসে বলে গেছে আগামী মাস থেকে ভাড়া 1000 বাড়িয়ে দিতে। বিল্ডিংয়ের সকলেরটাই নাকি বাড়ানো হয়েছে। মরিন ব্রু কুঁচকে বলে, তার নাকি 5 বছরের আগে বাসা ভাড়া বাড়ায় না। সেটা বলার পর উল্টো আমাকে ধমক দিয়ে চলে গেল। ঠিক কে এসেছিল বলো তো? বাড়িওয়ালা আঙ্কেল? না, তার ছেলে যে আছে না, ও এসেই এমনটা বলে গেছে। ও বুঝেছি। কি বুঝলি? মরিন একবার মারুফার দিকে তাকিয়ে নিজের ঘরে চলে গেল। বিছানার উপরে থাকা ফোনটা হাতে নিয়ে ফিরে এলো আবার। চুলগুলো এমন অবস্থায় রইল। ওড়নাটা টেনে মাথায় তুলে মরিন মারুফার কাছে এসে বলল, তুমি থাকো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস তুই? বাড়িওয়ালার বাসায়। ভাড়া নিয়ে কথা বলতে? হুম। তাদের গুণধর ছেলের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে। মানে? অবাক হয়ে যায় মারুফা। মরিন স্মিত হেসে বলে, তার ছেলে আমার অনেক উপকার করতে চেয়েছিল মা, উপকার নেইনি তো, তাই রেগে গিয়ে বাড়া বাড়িয়ে দিল। আমার হাসি পাচ্ছে ওর কথা ভেবে। উনি বোধহয় ভেবেছে আমি কেবলই তাকে বই দেখিয়েছি। বাস্তবে আমি সে কাজটা করতেই পারবো না। তাই তাকে তো এখন দেখানো উচিত মরিন যা বলে তাই করেও দেখাতে পারে। কথাটা বলে দরজার কাছে গেলে মারুফা আবারও পিছন থেকে বলে ওঠে, বড় লোকের ছেলেও ওর সঙ্গে লাগতে যাস না মৌ, যদি তোর কোনো। তাচ্ছিল্যের সুরে হাসে মরিন, গাড় গড়িয়ে বলে, আফসোসটা কি জানো মা? তুমি নিজেই এখনও তোমার মেয়েকে চিনতেই পারলে না। বাকিদের থেকে তো কিছু আশা করাই ভুল। এটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতেই পারো।
আজকে নিজেকে নিরাপদে রাখার অ্যাবিলিটি আমার আছে। আর একটা কথাও বলো না মরিন। মারুফা কিছু বলতেও পারলেন না। মরিন জুতোটা পরে নিচে নেমে গেল। আফজাল সাহেব আর আফসানা সোফায় বসে কিছু কথা বলছিলেন। কলিং বেলের আওয়াজ পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিলেন তিনি। মরিনকে বেশ পছন্দ তার। কি সুন্দর করে কথা বলে মেয়েটা। আফসানা দরজা খুলতে তাকে সালাম দেয় মরিন। তিনিও সালামের উত্তর দিয়ে ভিতরে আসতে বলে মরিনকে। আফজাল সাহেব এতে বিরক্ত হন। উঠে দাঁড়িয়ে বলেন, অ্যাডভান্স কিন্তু আমি বাদ দিতে পারবো না বাবা। ওই নিয়ে আর কথা বলতে এসো না। মরিন মুচকি হাসল। আফজাল সাহেবের সামনে এসে বলে, না আঙ্কেল, ভাড়া নিয়ে আজ আর কোনো কথা বলতে আসেনি। তুমি ওনার কথা ধরো না তো, আগে বসো, তারপর বলো কি বলবে। বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো? আফসানা বললেন, তা আপনার ছেলে বাড়িতে নেই আন্টি? আরাফের কথা বলছো? ও তো বাড়িতে নেই এখন। কেন বলো তো? আফজাল আর আফসানা দুজনেই অবাক হয়। মরিন নিজের ফোন থেকে রেকর্ডিংটা বের করতে করতে বলে, একটা জিনিস শোনাবো আপনাদেরকে, মন দিয়ে শুনবেন, হ্যাঁ? আফজাল আফসানা একে অপরের দিকে তাকালো। মরিন রেকর্ডিংটা বের করে সাউন্ডটা বাড়িয়ে দেয়। প্রথমে আরাফের কণ্ঠ শুনে চমকে যান দুজনেই। এরপর ধীরে ধীরে বাকি কথাগুলো শুনতে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে তাদের। 4 মিনিটের ভয়েস রেকর্ডটা শেষ হতেই ফোনটা অফ করে দেয় মরিন। আফজাল আর আফসানাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, আমি প্রথমে এটা আপনাদের শোনাতে চাইনি। আপনাদের ছেলেকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু সে তো আমার কথা গ্রাহ্যই করলো না। বরং বাসায় গিয়ে আমার মাকে বলে এলো বাসা ভাড়া বাড়িয়ে দিতে হবে। তাই আর চুপ করে থাকতে পারলাম না আঙ্কেল। আমি যতটা জানি বাড়িটা এখনও আপনার, তাই আপনি বললে আমরা বাড়ি ছেড়ে দিতেও বাধ্য। তবে আপনার ছেলেকে একটু বুঝিয়ে দিবেন মেয়েদের অসহায় না মনে করতে। না হলে আজকে যে রেকর্ডিংটা আপনাদের শোনালাম সেটা ইন ফিউচারে পুলিশকেও শোনাতে পারি। ব্যাপারটা আপনার ছেলের জন্য খুব একটা ভালো হবে না বোধ হয়। আফসানা ভয় পেয়ে আফজালের এক হাত চেপে ধরলেন। আর আফজাল লজ্জায় কেবলই নিচের দিকে তাকিয়ে রইলেন। নিজের ছেলের ব্যাপারে এমন কথা শুনে কোনো বাবাই বা ঠিক থাকতে পারে? ফোনটা হাতের মুঠোয় চেপে ধরে দুজনকে আবারও সালাম দিয়ে বাসা থেকে বেরিয়ে এলো মরিন। এখন বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই নিহাকে পড়াতে যাবে। সন্ধ্যার পর যেহেতু বাসায় থাকবে না, তাই আগেই পড়িয়ে রাখবে ওকে। শুটিং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। রাতুল আগে থেকে সব কিছু সবাইকে বুঝিয়ে দিয়ে গিয়েছিল, তাও তেমন সমস্যা হয়নি। আর বাকিটা মরিনের সামনে নিয়েছে। তুর্য থেকে এখন আর কোনো কথা শুনতে হয়নি। শুনলেও অবশ্য তা গোনায় ধরত না মরিন। রাত 9টার মতো বাজে। এই অফিসের শ্যুট আজকেই শেষ, তাই একেবারে সব কিছু গুছিয়ে বের হবে তারা। তন্নি আর তুর্য পাশাপাশি চেয়ারে বসে আছে, আর তাদের সামনে অন্য চেয়ারে বসে আছে ডিরেক্টর রুবেল। তন্নি কোনো একটা বিষয়ে হাসতে হাসতে বলে, তা রুবেল ভাই, আপনিও কি সন্ন্যাস জীবন পার করার সিদ্ধান্ত নিলেন নাকি? বয়স তো 35 হতে চলল, এবার অন্তত বিয়েটা করে ফেলুন। রুবেল গালে হাত দিয়ে বলে, পছন্দসই মেয়ে পাচ্ছি না রে। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে বলে, এই ব্যাপার আগে বলবেন তো? আমার আম্মুর সাথে যোগাযোগ করেন ভাইয়া, সব ধরনের মেয়ের খবর আছে তার কাছে। মোটা, চিকন, খাটো, লম্বা, ওয়েস্টার্ন, ঘরোয়া সব মেয়ে লিস্ট আছে। জাস্ট সবাই পশা, তবে প্রত্যেককেই আপনার পছন্দ হবে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে, তাও তোর পছন্দ হলো না? তুর্য চেয়ারে হেলান দিয়ে বলে, আই ওয়ান্ট মোর বিউটিফুল দ্যান দোজ গার্লস। তন্নি কপালে হাত দিয়ে বলে, পশা মেয়ে তোর কপালে জুটবে না রে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় মরিন। রুবেলের কাছে বলে সে চলে যেতে চাইলেই তন্নি তাকে বাধা দিয়ে বলে, এদিকে রাস্তাঘাট কিন্তু রাতের বেলায় খুব একটা সুবিধা থাকে না, তুমি একা যেতে পারবে তো মরি? ভালো না বলতে? তন্নির কথার প্রতি উত্তরে ছোট করে এটুকুই বলল মরিন। তন্নি ওর দিকে এগিয়ে এসে বলে, বুঝতেই তো পারছো, তোমার বাড়ির দিকে যাওয়ার গলিটাতে অনেক বখাটে ছেলেরা বসে থাকে, আর এই সময় তুমি রিক্সাও পাবে না ওদিকে যাওয়ার জন্য। রাস্তাটা একদম বুতুরে বুতুরে লাগে। আমি গিয়েছিলাম 2-3 বার, তাই বলছি। মরিন সামান্য হেসে বলে, সমস্যা নেই আপু, আমি ঠিক চলে যেতে পারবো। বলছো তো? তুমি চাইলে কিন্তু আমি তোমাকে ড্রপ করে দিতে পারি, সমস্যা হবে না কোনো। তুমি যে আমায় নিয়ে ভাবছো তার জন্য ধন্যবাদ, তবে আমি একাই যেতে পারবো। এমন রাস্তা দিয়ে চলার অভ্যাস আমার আগে থেকেই আছে। তুর্য ফোনের দিকে নজর রেখে বলে উঠল, ওভার কনফিডেন্স থাকা কিন্তু ভালো নয়। চোখ জোড়া প্রশস্ত করে হাসল মরিন, আর চোখে সেদিকে তাকালো তুর্য। মরিন তার দিকে না তাকিয়ে বলল, প্রত্যেক মানুষই কোনো না কোনো বিষয়ে ওভার কনফিডেন্স থাকে। কিছু কিছু বিষয়ে ওভার কনফিডেন্স থাকাই আমাদের বিপদ থেকে বাঁচায়। তবে অন্যান্য বিষয়ে ওভার কনফিডেন্স থাকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমার ওভার কনফিডেন্স আমার ক্ষতি করবে নাকি উপকার করবে সেটা আমি জানি। বাকিদের নিজেদেরটা ভেবে দেখা উচিত। কপাল কুঁচকে মরিনের দিকে তাকিয়ে রইল তুর্য। মরিন সেদিকে দৃষ্টি না দিয়ে তন্নির উদ্দেশ্যে বলল, আমি আসছি আপু, আর রাতুল ভাইও বোধ হয় কালকের মধ্যেই ফিরে আসবে। ওকে,
অ্যাজ ইউ উইশ। রুবেলের কাছে আরও একবার বলে অফিস থেকে বেরিয়ে এলো মরিন। তুর্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সেদিকে আঙ্গুল উঁচিয়ে বলে, ও কি ইনডাইরেক্টলি আমাকে বলে গেল কথাটা? বলতেই পারে। কথাটা বলেই তন্নি তুর্যর পাশে চেয়ারে এসে বসে পড়ল। তুর্য খানিকটা রাগী গলায় রুবেলের দিকে তাকিয়ে বলল, ওই মেয়ে আমাকে ইনসাল্ট করলো ভাইয়া, আপনি বুঝতে পারছেন? আমাকে জ্ঞান দিয়ে গেল। রুবেল তুর্যের কথায় তেমন কোনো পাত্তা না দিয়ে হেসে বলল, ভুল কিছু তো আর বলেনি। আর আমি এটাও খেয়াল করেছি, তুই মরিনের সাথে সব সময় খারাপ আচরণ করার চেষ্টা করিস। মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, তাই আর তুই পেরে উঠছিস না ওর সঙ্গে। কথাটা বলেই আবারও হাসতে লাগলো রুবেল। তন্নিও তার সঙ্গে তাল মিলিয়ে হাসতে হাসতেই বলল, ঠিকই বলছেন রুবেল ভাই। আর হ্যাঁ, তুর্যের জন্য কিন্তু এমনই একটা মেয়ে প্রয়োজন, তাহলে ওর জেদগুলো কমবে। তুর্য কটমট চোখে তাকায় তন্নির দিকে। তন্নি তা দেখেই বলে, ভুল কিছুই বলিনি আমি। আমি শুধু বলেছি মরিনের মতো মেয়ে, ওর কথা কিন্তু বলিনি। প্রত্যুত্তরে আর কিছুই বলল না তুর্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশ থেকে নিজের হেলমেটটা পরে নিল। এরপর বাইকের চাবিটা হাতে নিয়ে বলল, রুবেল ভাই, আমি তাহলে চললাম। এখনই চলে যাচ্ছিস? একসাথেই যেতে পারতাম তো। তুই রাতুল ভাইয়ের জন্য এখানেই বসে ওয়েট কর, সে সকালবেলা এসে তোকে নিয়ে যাবে। বেরিয়ে গেল তুর্য। রুবেল জিজ্ঞাসা দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে বলল, তন্নি, তুর্য এটা কী বলে গেল রে? তন্নি মাথা চুলকে আমতা আমতা করে বলল, ও কিছু না ভাইয়া, আপনি ওর কথা কানে তুলছেন কেন? আমি লাস্টবারের মতো দাঁড়াতে বলছি তোকে, এবার কিন্তু কান ধরে নিয়ে আসবো। নির্জরের কথায় জ্যোতি থেমে যায়। পিছনে ঘুরে রাগে ফুঁসতে ফুঁসতেই বলে, আমি কি তোমাকে ভয় পাই নাকি? আর আমাকে ডাকছো কেন? আমাকে আর কি প্রয়োজন তোমার? নির্জর বুকে হাত গুজে এগিয়ে আসে জ্যোতির দিকে। এক হাতে তার কপালে টোকা দিয়ে বলে, কি হয়েছে বলতো? এমন অদ্ভুত বিহেভ করছিস কেন আমার সঙ্গে? কিছু বলল না জ্যোতি। নির্জর কিছুক্ষণ থেমে আবারও বলল, কোথায় আমার একটু হেল্প করবি? তা না, নিজে রেগে বসে আছি সেখানে। আমি আর কি হেল্প করব বলতো তোকে? এই যেমন মেয়েদের মন কী করে জয় করা যায়, পুরো 3 দিন ধরে 3 রাত দিয়াকে পটানোর চেষ্টা করছি, আর সেই মেয়ে কিনা আমাকে পাত্তাই দিচ্ছে না। তাই তো কিছু টিপস। নির্জরের কথা শেষ হতে না হতেই যদি আরও রেগে গিয়ে বলে, পারবো না আমি কোনো টিপস দিতে। তোমার যে এত অবনতি হয়েছে সেটা তো ফুফুকে জানাতে হবে আমার। শেষ পর্যন্ত তার ছেলে কিনা দিয়ার মতো নির্লজ্জ মেয়েরা প্রেমে হাবুডুবু খাচ্ছে। আবারও উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো জ্যোতি। তার কথাটা নির্জরের ঠিক পছন্দ হলো না। সে আবারও জ্যোতির পিছনে হাঁটতে হাঁটতে বলল, এই তুই কোন সাহসে দিয়াকে নির্লজ্জ বলছিস? ও ভীষণ স্মার্ট একটা মেয়ে। তোকে আমি দাঁড়াতে বলছি জ্যোতি। সেই শুনশান রাস্তা থেকে হেঁটেই যাচ্ছে মরিন। তার মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই, স্বাভাবিকভাবেই চলছে সে। কথাটা সত্যিই তো বলেছে, এমন রাস্তা দিয়ে হাঁটার অভ্যাস তার আগে থেকেই রয়েছে। তবে তন্নির কথা সত্য না হলেও ঘটল অন্য আরেক ঘটনা। রাস্তায় আজ প্রকাশ্যে কোনো বখাটে ছেলে এখন পর্যন্ত দেখেনি মরিন। তবে তার সামনে পড়ল একজন মুখোশধারী ব্যক্তি, যার নাম আরাব। দাঁত কিড়মির করে মরিনের দিকে তাকিয়ে আছে আরাব। রাগে ফুঁসছে সে। হঠাৎ এমন রাস্তার মাঝে তাকে দেখেও বরকালো না মরিন। এমন কিছুর জন্য যেন প্রস্তুতি ছিল সে। এভাবে বাবা মায়ের সামনে ছোট হয়েছে, এত সহজে নিশ্চয় ছেড়ে দেবে না মরিনকে। আরাবকে দেখেও না দেখার ভঙ্গিতে চলে যেতে নিল মরিন। তবে আরাব তার পথ আটকে দিল। মরিন শান্ত কণ্ঠে বলল, পথ ছাড়ুন। ছাড়ব না। কি করবে করো। খুব সাহস তাই না তোমার? এবার আমিও দেখব তুমি কি করে পালাতে পারো। শেষবার বলছি, হাতটা সরিয়ে নিন। আরাব এবার আরও বড় একটা কাজ করে বসলো। মরিনের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমিও বলছি ছাড়ব না। মরিন এক নজর হাতটার দিকে তাকালো, তারপর অগ্নি চোখে তাকালো আরাফের দিকে। এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে ঠাস করে ছড় মারল আরাফের গালে। আরাফ ঘুরে তার দিকে তাকাতে নিলেই মরিন এক হাতে চেপে ধরল তার শার্টের কলার। অন্য হাতে থাকা লাল রঙের পাউডার জাতীয় কিছু আরাফের চোখের উপর ছুঁড়ে মারতেই সেকেন্ডের মধ্যে দুচোখ চেপে ধরে কাতরাতে শুরু করলো আরাফ। বোঝা গেল ওই পাউডার জাতীয় বস্তুটি ছিল মরিচের গুঁড়া। আরাবকে সামনে দেখে নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য ব্যাগের ভিতর ছোট প্যাকেটে থাকা মরিচের গুঁড়া বের করে হাতে রেখেছিল মরিন। এখন তারই উপযুক্ত ব্যবহার করল। আরাফের গলা চেপে ধরে শান্ত কণ্ঠে বলে, আপনি ডাকটা খুব সম্মানের, আর তোমার প্রতি আমার বিন্দুমাত্র সম্মান অবশিষ্ট নেই। বলেছিলে না আমি কি করতে পারি? তাহলে যেন মনে রাখো মিস্টার আরাব, আমি যা করতে পারি তার এক ভাগও এখনও তুমি দেখোনি।
আমায় বাকিদের মতো দুর্বল ভেবে ভীষণ ভুল করলে। দেখে চোখে এত জ্বালা করছে আরাফের যে মরিনের কথাগুলো কানে নিতে চাইছে না। তবে এখন এখানে থাকাটা যে তার জন্য সুখকর হবে না, এটা বেশ ভালোই বুঝতে পারলো। তাই মরিন কলা চেপে ধরে রাখা হাতটা আলগা করতে কোনো মতে পথ দেখিয়ে বাড়ির দিকে ছুটে পালালো সে। তার দিকে 2 সেকেন্ড তাকিয়ে নিজের হাতটা ঝেড়ে নিল মরিন। উল্টো দিকে ফিরে তাকাতেই তার চোখ যায় কিছুটা ব্যবধানে দাঁড়িয়ে থাকা একজন লোকের দিকে। পাশেই একটা বাইকও রয়েছে। মরিন সেদিকে তাকিয়ে বলল, কে ওখানে? আবছা আলোয় কয়েক সেকেন্ডের মধ্যে বাইকের পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে পরখ করে নিতে সক্ষম হয় মরিন। এটা আর কেউ নয়, তাকে এক মুহূর্তের জন্য সহ্য না করতে পারা তুর্য। ব্রজগুল কুঁচকে নিল মরিন। তুর্যের বাড়ি এদিকে নয়, তাই এ সময় তার এখানে থাকার কথাও নয়। চোর যখন চুরি করে ধরা পড়ে যায় তখন তার মুখভঙ্গি আর বর্তমানে তুর্যের মুখভঙ্গির মাঝে একটু হলেও মিল আছে। মরিনের থেকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন না পেয়ে বুঝতে পারল মরিন তাকে চিনতে পেরেছে। এখন হয়তো প্রশ্ন করবে এখানে কি করছে। এই রোডটা মেয়েদের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা তুর্য নিজেই খুব ভালো করেই জানে। মরিনের আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে এলো চিন্তা হচ্ছিল তুর্যর, কেন সেটা জানা নেই। তাই ধীরগতিতে বাইক চালিয়ে মরিনের পিছন পিছন আসছিল সে। এতটুকু তুর্য নিজেও স্বীকার করতে বাধ্য, মরিন ভীষণ সাহসী মেয়ে। বাকিদের মতো নিজেকে দুর্বল মনে করে না সে, তাই নিজেকে সামলে নেওয়ার ক্ষমতাও তার রয়েছে। আর আপনি মরিনের পথ আটকে দাঁড়াতে দেখে প্রথমে কিছুটা অবাক হয়েছিল তুর্য। ভালো করে ছেলেই তো মনে হচ্ছে তাকে। কিছুক্ষণ পর মনে হয়েছিল মরিন তাকে চেনে। বেশ আগ্রহ নিয়ে তুর্য দেখতে চাইছিল মরিন কি করে। তবে মরিন যা করলো এর জন্য সে খুব একটা প্রস্তুত ছিল না, তাই অবাক হয়ে কেবল তাকিয়েছিল মরিনের দিকে। তুর্যের ধারণা বরাবরের মতো এবার ভুল প্রমাণিত হলো। মরিন তার থেকে চোখ সরিয়ে হাত ব্যাগের চেনটা খুলে পানির বোতলটা বের করলো। এরপর আবারও নিজের পথে হাঁটা শুরু করলো। এত অদ্ভুত কেন মেয়েটা? তার মানে কি কখনো কোনো প্রশ্ন আসে না? নিজে থেকে কখনো কোনো প্রশ্ন কেন করে না সে? তুর্যকে একবারের জন্য জিজ্ঞেস করলো না এখানে কি করছে। এই ব্যবহারগুলো মাঝে মধ্যে অপমানের মনে হয় তুর্যের কাছে। মরিন কি তাকে ইগনোর করছে? যাকে দেখার জন্য মেয়েরা উৎসুক হয়ে থাকে সেই তুর্যকে দেখে সে এভাবে ইগনোর করতে পারে কি করে? নিজের ভাবনায় নিজেই ইতি টানে তুর্য। আজ তার অপমানবোধ হচ্ছে না, তবে জানতে ইচ্ছে করছে মরিনের এমন ব্যবহারের কারণ। বাইকে চেপে আবারও মরিনের সঙ্গে যেতে লাগলো তুর্য। বাইক এত আস্তে চালাচ্ছে যে কেউ বুঝতে পারবে ও কাউকে ফলো করছে। তবে মরিন যেহেতু একবার বুঝতেই পেরে গেছে তখন আর লুকিয়ে বা কী লাভ। কয়েক মিনিট এভাবেই চললো। মরিন তার মতো হাঁটছে আর তুর্য প্রায় আশেপাশেই বাইক নিয়ে চলছে। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না তুর্য। বাইক থামিয়ে মরিনের উদ্দেশ্যে বলল, দাঁড়াও মরিন। মরিন থামলো, তবে পিছন ঘুরে তাকালো না। তুর্য বাইকটা নিয়ে একবার ঠিক মরিনের অপর পাশে এসে থামলো। দুজনের মাঝে দূরত্ব অনেকটা। রাস্তার এক পাশে মরিন, অন্য পাশে তুর্য। মরিন নিজের হাতে থাকা পানির বোতলটা খুলে কিছুটা পানি খেয়ে বলল, বলুন, তুমি আমাকে দেখে কিছু বললে না কেন? মরিন বোতলের মুখ আটকাতে আটকাতে বলে, কি বলবো? তুর্য বলার মতো কিছু খুঁজে পেল না। মরিন বোতলটা ব্যাগে রেখে মৃদু হাসল। তুর্যের দিকে তাকিয়ে বলল, আপনি যে আমায় ফলো করছিলেন সেটা আমি আগেই ধারণা করছিলাম, তাই খুব বেশি একটা অবাক হয়নি। তুর্য ঘাড়ে হাত ঘষে বলে, আমি মোটেই তোমাকে ফলো করছিলাম না। মরিন আবার স্মিত হেসে হাঁটা শুরু করলো। এই মেয়ে পাল্টা একটা প্রশ্নও করলো না। তুর্য কিছু না বলে ধীরে ধীরে বাইক চালিয়ে মরিনের পাশাপাশি চলতে লাগলো। কয়েক কদম এগিয়ে থামলো মরিন, থামলো তুর্য। মরিন সামনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার জন্য নিজের সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। সময়ের অনেক দাম আছে। তোমার কথা শুনতে হবে আমায়? কেন আমার সঙ্গে আসছেন সেটাও আমি জানি, তাই বলছি আমায় নিয়ে ভাবার প্রয়োজন নেই। আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি। সবসময় তেড়াভাবে কথা না বললে কি চলে না? তেড়া বা সোজা কোনোভাবে কথা না বললে আমার জন্য আরও বেশি ভালো হয়। কথাটা বলেই আবারও হাঁটা শুরু করলো মরিন। তুর্য তার সঙ্গে এগিয়ে বলল, ব্যাগে নিশ্চয়ই কড়ি কড়ি মরিচের গুঁড়া রেখে দাওনি তুমি? আর এখানে যতটা আলো দেখছো সামনে গিয়ে অতটাও আলো পাবে না। মরিন স্মিত হেসে বলে, তো কি হয়েছে? আমার তো অন্ধকারই ভালো লাগে। তুর্য তার দিকে তাকিয়ে বলল, সামনে গিয়ে কোনো বিপদে পড়লে তখন? নাটক সিনেমার মতো হিরো এসে আমাকে বাঁচাবে না এটুকু তো জানি। আর আল্লাহ আমায় সুস্থ সবল রেখেছেন এখনও, হাত পা সবই রয়েছে। যে কোনো বিপদ থেকে কি করে বেঁচে ফিরব সেটা নিয়েও আমাকে ভাবতে দিন। আপনাকে খামোখা মাথা ঘামাতে হবে না এই নিয়ে। এক নজর তুর্যের দিকে তাকিয়ে আবার বেশ দ্রুতই পা চালিয়ে বাড়ির দিকে চলে গেল মরিন। তুর্য তবুও খানিকটা পথ ওর পিছনে এসেছিল। মুখ থেকে আর টু শব্দটিও বের করেনি মরিন।
তুর্য আর কিছু বলেনি। এই মেয়ের সাথে কথায় টিকে থাকতে পারবে না সে, এতটুকু অন্তত বোঝা হয়ে গেছে। ছুটে এসে আবার জ্যোতির হাত ধরল নির্ঝর। থেমে যেতে বাধ্য হলো জ্যোতি। পিছনে না ঘুরেই বলল, হাতটা ছাড়ো, আমাকে যেতে দাও। নির্ঝর ওর হাত ধরেই রেখেছে। সামনে এসে বলে, যেখানে খুশি যা, কিন্তু দিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। বাবা, তোমার খুব গায়ে লাগছে তাই না? লাগবেই তো। আমার হবু বউকে নিয়ে কোনো বাজে কথা শুনবো না আমি। কে তোমার হবু বউ? কে আবার? দিয়া। আরে আজ মানছে না তো কি হয়েছে? আমি ঠিক ওকে মানিয়ে নিব। তাই নিজের পিউসার ভাবিকে সম্মান করতে শেখ। যদি কিছুটা নরম স্বরেই বলল, তুমি সত্যি ওকে ভালোবাসো? তা নয়তো কি, আমি কি মিথ্যে কথা বলছি? তোমার সাথে ওকে একদমই মানায় না, এটা কি তুমি বুঝতে পারছো না? কেন মানাবে না শুনি? আমি কি দেখতে খারাপ নাকি? আরে বাবা, তুমি দিয়াছে ভালো মেয়ে ডিজার্ভ করো। ওর সে সুন্দরী মেয়ে আমার দরকার নেই ভাই। জ্যোতি বিরক্তির একটা ভাব নিয়েই বলল, তুর্য ভাইয়ের বাতাস লাগলো নাকি তোমার গায়ে? মানে? তুমি আবার কবে থেকে সৌন্দর্যের পিছনে ঘোরা শুরু করলে শুনি? সুন্দর হলেই যে সে ভালো হবে এমন তো কোনো কথা নেই, তাই না? নির্ঝর জ্যোতির কথা কানে না নেওয়ার ভাব নিয়ে বলল, জ্ঞান দিস না তো। বেশ, দিব না কেন। 2 কদমের বেশি এগোতে পারল না জ্যোতি, কারণ নির্ঝর এখনও তার হাতটা ছাড়েনি। আরে আবার কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি। যাবে? আচ্ছা, তুই দিয়াকে সহ্য করতে পারিস না কেন বলতো? জ্যোতি চোখ বন্ধ করে রাগে নিঃশ্বাস ছেড়ে নির্ঝরের সামনে আঙ্গুল উঁচিয়ে বলল, আর একবার দিয়ার নাম নিলে তোমাকে তো আমি। নির্ঝর ব্রু কুঁচকে ওর আঙ্গুলটা নামিয়ে দিয়ে বলল, কেন বলবো না? আরে তোর কাছে না বললে আমি কার কাছে বলবো বলতো? যাকে খুশি গিয়ে বলো, আমাকে কিছু বলবেন এই নিয়ে বেশ। নির্ঝর আর কিছু বলল না। জ্যোতি তার দিকে তাকিয়ে বেঞ্চি কেটে বলল, আর ওই মেয়েও না কখনো তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। মিলিয়ে নিও। তখন আবার আমার কাছে এসে বলো না যেন, জ্যোতি, আই কান্ট টলারেট দ্যাট। প্লিজ গিভ মি সাম সান্ত্বনা। শেষের কথাটা কিছুটা অভিনয়ের ভাব নিয়ে বলল জ্যোতি। আর নির্ঝর সরু চোখে তাকিয়ে কেবল তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। বাসায় এসে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে নিচ্ছে মরিন। মারুফা রান্নাঘর থেকে খাবার এনে ছোট টেবিলের উপর রাখছেন। মরিন মুখে পানি দিয়ে সামনে থাকা আয়নায় তাকিয়ে দেখলো কিছুক্ষণ। এরপর খানিকটা শব্দ করেই হাসলো সে। মারুফা ব্রুজকল কুঁচকে তাকালেন মেয়ের দিকে। মরিন এভাবে হাসে না অনেকদিন, তাও একা একা। আয়নায় মারুফার অবাক মুখশ্রী দেখতে পেয়ে মরিন আরেকবার মুখে পানি ঝাপটা দিয়ে বলে, দিন দিন বুঝি আমি সুন্দর হয়ে যাচ্ছি মা? চেহারার উজ্জ্বলতা কি বেশি বেড়ে যাচ্ছে নাকি? মারুফা সন্দিহান কণ্ঠে বলে, এমন কথা বলছিস কেন? পাশে চেয়ার থেকে টাওয়ালটা নিয়ে মুখ মুছতে মুছতে মরিন বলে, না এমনি বললাম আর কি। আমার মুখে কি হুট করে এক গাদা মায়া এসে বর করলো নাকি? অনেক মানুষের যে আমায় দেখে মায়া লাগে, দয়া করতে ইচ্ছে করে। কি হয়েছে রে মৌ? কেউ কিছু বলেছে নাকি তোকে? আমাকে আবার কে কি বলবে? যাকে ছাড়ো গিয়ে ওসব। শোনো, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। এবার কলেজের স্টুডেন্ট, সবাই তো 3 দিন পড়ায়, আমি বলেছি 4 দিন পড়াবো। একটু পরিচিতির দরকার বুঝলে। আমি কেমন পড়াই সেটা মানুষকে তো জানাতে হবে, তবে না আরও টিউশন পাবো। মারুফা সামান্য হেসে বললেন, ভালো তো, ধীরে ধীরে আরও টিউশন পাবি। পাবই তো। আমি কেমন পড়াই তা আমি খুব ভালো করেই জানি। আর এক ফালি সুখের জন্য একটু তো ধৈর্যও ধরতেই হবে, তাই না? স্মিত হাসে মরিন। মারুফা তার নজর কেটে বলে, আমার মেয়ে আগে থেকেই খুব সুন্দর, নতুন করে তার আর সুন্দর হতে হবে না। মরিন আবারও হেসে খাটে বসে বলল, মাফ করবেন আম্মাজান, আমি তো মজা করে বলছিলাম। তবে হ্যাঁ, আমি যেমন আমি তেমনই সুন্দর। লোকের কাছে না হোক, নিজের কাছে আমি ঠিকই ফুলের মতো সুন্দর, বুঝলে? কথাটা বলে নিজেরই খোলা চুলগুলো খোপা করে বলে, চুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, একটু তেল দিয়ে দিও তো মা। মারুফা খাবার বেড়ে দিতে দিতে বললেন, খেয়ে নে আগে, তারপর দিয়ে দিচ্ছি। ডিনার শেষ করে বাড়ির ছাদে থাকা দোলনায় পা দুলিয়ে বসে আছে তুর্য। হাতে থাকা ফোনের স্ক্রিনে ফেসবুকের নিউজ ফিডের চিত্র বিদ্যমান। লগ ইন করা আইডির নাম তুর্য আফসার। এক কথায় এটাকে ফেক আইডি বলা চলে, তবে সম্পূর্ণ ফেক নয়। ইলহাম আফসার তুর্য নামে তার নিজের পেজ আইডি সবই রয়েছে, তবে সেগুলো সব সময়ের জন্য ইউজ করা তার কাছে খুব একটা কমফোর্টেবল না। তাই এই আইডির নাম দিয়েছে তুর্য আফসার। কেবলমাত্র তার ফ্যামিলি মেম্বার এবং কাছের বন্ধুরা ছাড়া কেউ এই আইডি সম্পর্কে জানে না, এমনকি দিয়াকেও জানায়নি, না হলে এখানেও জ্বালিয়ে মারত। হঠাৎ ফ্রেন্ড সাজেশনে এসে
তুর্যের চোখ আটকে যায়। তাসনিম জাহান নামক একটি আইডি, ওয়ান মিউচুয়াল ফ্রেন্ড, আর সেটা হচ্ছে রাতুল। প্রোফাইল পিকচারে কেবল মেয়েটাকে পিছন থেকে দেখা যাচ্ছে। কোনো এক পাহাড়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে সে। ছবিটা পিছন থেকে তোলা, বেনুনিটা কোমরের একটু উপর অবধি, আর তাতে অনেকগুলো মরি ফুল গুজে রাখা। সেই ফুলের দিকে চোখ যেতে কিছু একটা সন্দেহ হয় তুর্যের। প্রোফাইলে ঢুকতে দেখে নিক নেমে দেওয়া মৌরিন। সঙ্গেই চোখ যায় প্রোফাইলের বায়ুর দিকে। মানব জীবন সবচেয়ে সুন্দর, শুধু প্রয়োজন প্রত্যাশা সরিয়ে আনা, সঙ্গে নিজের প্রতি আস্থা। প্রোফাইল লক করা নেই দেখে নিচে যায় তুর্য। তবে 5 বছর আগের একটা কভার ফটো আর 1 মাস আগে চেঞ্জ করা প্রোফাইল পিকচার আর কিছুই খুঁজে পায় না। বোঝাই যাচ্ছে বাকি পোস্ট হয়তো অনলি ফ্রেন্ডস করা আছে। 1 মাস আগে চেঞ্জ করা প্রোফাইল পিকচারটাতে ক্যাপশনে দেওয়া, দি অনলি প্লেস উইল মিস বিকজ ইট নেভার আন্ডার এস্টিমেটেড মি। সেই পোস্টে 178টা রিয়েক্ট পড়েছে। কৌতূহল নিয়ে কমেন্ট বক্সে প্রবেশ করলো তুর্য। কমেন্টগুলো দেখে আরও অবাক। যাস না মৌ পাখি, ইউ আর মাই ইন্সপিরেশন মরি, না গেলে হয় না মৌ, আর আমি তোমায় মিস করবো আপু। এমনই আরও অনেক কমেন্ট। 2 দিন আগেই একজন সেই কমেন্ট পোস্টদাতা রিমি আরেকটা কমেন্ট করেছে, ফিরে আয় না মৌ পাখি, ভালো লাগে না তোকে ছাড়া। আরেকজন লিখছে, ডোন্ট ইউ রিমেম্বার আস মরিন। মরিন তাতে রিপ্লাই দিয়েছে, সময় নেই যে মনে করার। তাতে সে ছেলেটি কেবল একটি স্যাড রিয়েক্টে দিয়েছে। ভিতরে পুষে রাখা কৌতূহল যেন দ্বিগুণ হয়ে গেল এগুলো দেখে। তুর্য এইটুকুই জানে, মরিন আগে সিলেটে থাকতো, তবে সেখান থেকে কেন চলে এসেছে তা জানা নেই, জানার ইচ্ছেও ছিল না। তবে এই কৌতূহল নামক বস্তু একবার মনে ঢুকে গেলে তা থেকে নিস্তার পাওয়া কঠিন। ছবিটির দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল তুর্য। মনে হচ্ছে এটা সিলেটের কলা পাহাড়। তুর্য গিয়েছিল 2 বছর আগে। সেখানে মরিনের পরনে একটা হলুদ রঙের 3 পিস, ওড়নাটা এক সাইডে খুলে দেওয়া, হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে রাখা। মুখ না দেখে কেমন উদাসীন মনে হচ্ছে ছবিটাতে। মরিনকে দেখে বোঝাই যায় না সে এখন খুশিতে আছে নাকি দুঃখে। যেন সে একজন যন্ত্র মানব, মাঝে মধ্যে হাসে তবে কখনো মন খারাপ মনে হয় না। এই আইডিটা আরও ঘুরে দেখার ইচ্ছে হলো তুর্যের। নিজের অজান্তে এক ফ্রেন্ডে ক্লিক করলো সে। 1 মিনিট না কাটতে সে যেন নিজের মধ্যে ফিরে আসে। সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট। কি করছিল সে? একটা মেয়েকে নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, যা তুর্য জীবনও করেনি। একটা মেয়ে সম্পর্কে জানার জন্য তার এত কৌতূহল। প্রোফাইল থেকে বেরিয়ে এলো তুর্য, এমনকি সেই আইডি থেকে বেরিয়ে আসে। যার তার সম্পর্কে এত বেশি ভেবে পোলোটা ঠিক হচ্ছে না, মোটেও ঠিক না। রাতুলও নাকি কাল রাতেই ফিরেছে ঢাকায়, তাই ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তাই তুর্য, তন্নি আর কো আর্টিস্টরা স্ক্রিপ্ট নিয়ে নাড়াচাড়া করছে। মরিনও দাঁড়িয়ে আছে সামনে, আপাতত তার কোনো কাজ নেই। কিছুক্ষণ বাদে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হলো রাতুল। রিক্সার ভাড়া মিটিয়ে এগিয়ে আসতেই তন্নি কপাল কুঁচকে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাতুল তো সবসময় বাইক নিয়েই আসে, আজ তাহলে রিক্সায় এলো কেন? একটু লেট হয়ে গেল না? মরিনকে ডাকতে ডান হাতটা উঁচু করতে রাতুলের মুখ থেকে আহ শব্দটা বেরিয়ে আসে। চোখ মুখ কুঁচকে হাতটা সোজা করে নেয় সে। তন্নির সঙ্গে সঙ্গে ছুটে যায় তার কাছে। রাতুল সামনেই ছিল। তন্নির শঙ্কিত কণ্ঠে বলে ওঠে, কি হলো ভাইয়া? আপনি বসুন, বসুন তো এখানে। আরে তেমন কিছু হয়নি। তন্নি কোনো কথাই শুনল না, রাতুলকে দৌড়ে নিয়ে বসালো চেয়ারে। রাতুল একটা হাফ হাতার নীল রঙের টি শার্ট পরে থাকায় তার সম্পূর্ণ হাত দৃশ্যমান। সেদিকে তাকাতে চোখ বড় বড় হয়ে যায় তন্নির। হাতের কোণে বরাবর সামনের দিকে ব্যান্ডেজ দেওয়া, তার উপরে মাসলসের দিকে অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে আছে। থেকে থেকে রক্ত জমাট বেঁধে আছে এমন। চোখ চিকচিক করে উঠে তন্নির। হাতে সেই জায়গায় নিজের হাত রেখে রাতুলের দিকে তাকিয়ে বলে, হাতে কি হয়েছে এগুলো? এমন লাল হয়ে আছে কেন? তন্নি কেমন ভয় পেতে দেখে রাতুল বা হাত উঁচিয়ে তাকে শান্ত করার সামান্য হেসে বলে, কিছু হয়নি বলছি তো, তুমি ভয় পাচ্ছ কেন? আসলে কার্ড ব্লাড দিতে হয়েছিল তো তাই। ব্লাড দিলে কারো হাতের এমন অবস্থা হয় নাকি? মজা করছেন আমার সঙ্গে? রিল্যাক্স তন্নি, আহামরি কিছু হয়নি। আসলে একবারে হয়নি, কয়েকবার ট্রাই করতে হয়েছিল, তাই এমন অবস্থা। তন্নি হঠাৎ রেগে গিয়ে বলে, কোনো ফালতু লোকে ব্লাড নিতে আসছিল? হ্যাঁ, কাজ না পারলে করতে আসে কেন? আমি সামনে পেলে তো তাকে। রুবেল ভাই তখন পাশে এসে বলে, তুই এত হাইপার হচ্ছিস কেন? ব্লাড দিলে অনেক সময় হয় এমন, অভিজ্ঞ না হলে এই সমস্যাটা হয়। রাতুলও সম্মতি জানিয়ে বলে, ঠিকই বলেছেন ভাই, ইন্টার্নি স্টুডেন্ট ছিল মেবি, তাই তো এই অবস্থা। 4 বারের বেলায় গিয়ে ব্লাড পেয়েছে। কথাটা বলে তন্নির দিকে তাকায় রাতুল। তন্নি এমনভাবে সে হাতের দিকে তাকিয়ে আছে যেন এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। তন্নি, আমি ঠিক আছি কিন্তু। রাতুলের দিকে তাকিয়ে তন্নি করুণ স্বরে বলে, খুব ব্যথা হচ্ছে তাই না? রাতুল কয়েক সেকেন্ড তন্নির দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সূচক মত জানায়।
তন্নি আবার রাতুলের কপালে গালে হাত দিয়ে বলে, বললেই হলো, ব্যথা করছে না? গাটা তাও বেশ গরম মনে হচ্ছে, নিশ্চয়ই ব্যথার জন্য জ্বর এসেছে। আপনি আসতে গেলেন কেন বলুন তো? এই অবস্থায় আপনাকে থাকতে হবে না এখানে, বাসায় গিয়ে রেস্ট করুন, এদিকটা মরিন সামলাবে। রাতুল এবং তন্নির দিকে তাকিয়ে মাথা নাড়ল মরিন। তন্নি আবারও রাতুলের হাতের দিকে তাকিয়ে বলল, ওই তো মরি, দেখে নিতে পারবে। আপনি বাসায় চলে যান রাতুল ভাই। রাতুল কিছু বলার আগে তুর্য নিজের চেয়ার থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, হ্যাঁ ভাইয়া চলে যান। বলা তো যায় না, এখান থেকে আপনার শরীর খারাপ করলে পরে প্রোডাকশন হাউসের নামে কেউ আবার মামলাও করে ফেলতে পারে। তুর্যের কথায় সে নিজে এবং রুবেল দুজনেই হাসতে শুরু করলো। হাসার মাঝে তুর্য তাকালো মরিনের দিকে। মরিন একটুও হাসছে না, সে স্বাভাবিক দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে আছে। রাতুল দু আঙ্গুল কপালে স্লাইড করতে করতে বলল, তন্নি তুমি কিন্তু খামোখায় টেনশন করছো। বেশ, খামোখাই করছি, তবু আপনি বাসায় চলে যান, গিয়ে রেস্ট করুন। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির উদাস মুখপানে। তন্নি অতিরিক্ত রিয়েক্ট করছে, তবে এটা খারাপ লাগছে না রাতুলের কাছে। রাতুল গলা জেড়ে মরিনের দিকে তাকিয়ে বলল, স্ক্রিপ্টগুলো নিয়ে আসো তো এদিকে, আমি বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি। আর কোনো দরকার হলো ফোন করো, বাসায় আসি। মরি স্ক্রিপ্টগুলো নিয়ে রাতুলের সামনে গেল। রাতুল কয়েক মিনিটে ওকে কিছু বুঝিয়ে দিয়ে আবারও রিকশায় উঠে নিজের ফ্ল্যাটে চলে যায়। তুর্য আরও একটা জিনিস খেয়াল করছে, মরিনের পরনে সে সালোয়ার কামিজ, যেটা প্রোফাইল পিকচারের ছবিতে ছিল। কিছুক্ষণের মধ্যে শুটিং শুরু করা হয়, খুব বেশি সময় লাগলো না। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে শ্যুট শেষ হয়ে গেল, আর বাকি একদিন তাহলেই সম্পূর্ণ নাটকের শুটিং কমপ্লিট হবে। রুবেল তুর্যের কাছে এসে বলে, 3 দিন পর থেকে নেক্সট নাটকের শুটিং শুরু হবে বলে মনে রাখিস কিন্তু। আর আল্লাহর ওয়াস্তে আবার আবরাজের সাথে কোনো ঝামেলা করিস না। শেষের কথাটা পছন্দ হলো না তুর্যের, কপালে বিরক্তির ভাঁজ পেলে বলল, ঝামেলা হলে আমাকে নিয়েন না কাস্টিংয়ে, এত ঠেকা পড়ে নাই আমার ওর সাথে কাজ করার। আর ঝামেলা আমি শুরু করি না ভাই, প্রতিবার ওই শালাই তো শুরু করে সব কিছু। আরে বাপ, আমি তো জাস্ট কথার বললাম, তো এই কথা ওকে গিয়ে বলুন না, আমারও তো টাইম নেই শুধু শুধু ঝামেলা লাগানোর। আচ্ছা আচ্ছা, আমি ওকেই বলে রাখবো। আশা করি এবার তোরা শুটিং সেটে যুদ্ধ লাগিয়ে দিবি না। তুর্য থেমে যায়। তন্নি এরই মধ্যে জটপট নিজের হাত ব্যাগটা নিয়ে এসে বলে, তুর্য, রুবেল ভাই আমি আসছি, হ্যাঁ। ওই দাঁড়া, ট্রেন মিস হয়ে যাচ্ছে তোর। কপাল কুঁচকে বলল তুর্য। তন্নি ঘড়ির দিকে তাকিয়ে বলে, এত কথা বলতে পারবো না, আমার এখন কাজ আছে, আমি গেলাম। গাড়িতে উঠে স্থান ত্যাগ করে তুর্য। আশেপাশে জড়ো হওয়া মানুষ তন্নিকে না পেলেও তুর্যকে ছাড়ছে না। এছাড়া নতুন নাটক সম্পর্কে কথা বলার জন্য মিডিয়ার লোকেরাও এসেছে, তাই আজ আর তাড়াহুড়ো করতে পারল না তুর্য। ধীরে সুস্থে এগিয়ে গেল সেদিকে। রুবেলকেও যেতে হবে। এরই মধ্যে মরিনও তার কাছে এসে বলল, সব কিছু গুছিয়ে রেখেছি ভাইয়া, কাল ঠিক টাইমে চলে আসব। আজ তাহলে আমি আসি। রুবেল কিছুটা চিন্তিত মুখশ্রী নিয়ে চেয়ারে বসে বলল, সে না হয় যাবে, তবে 3 দিন পর কিন্তু নতুন এক নাটকের শুটিং শুরু হবে, তৈরি থেকো, তোমাকেও আসতে হবে। আপনাকে চিন্তিত লাগছে রুবেল ভাই? আর বলো না, প্রচুর চিন্তায় আছি। শুটিং সেটে এবার কী যে হয় আল্লাহ জানে। নতুন নাটকে দুজন মেন ক্যারেক্টার, বুঝলে, একটা তুর্য আর একটা আবরাজ। আর এই দুজনের বাস্তব জীবনের সম্পর্কটা হলো সাপ আর নেউলে। একজন আরেকজনের থেকে কি করে যে উপরে উঠবে সেই চিন্তায় মগ্ন। ঝামেলাটাও লাগে তাই। আগে একবার দুজন কাজ করছিল একসাথে, সেই কি ঝামেলা। মিডিয়াতেও তো জানাজানি হয়েছিল বিষয়টা, তুমি দেখোনি? না, ওভাবে দেখা হয়নি। পারবে পারবে, 2 দিন বাদে দেখতে পারবে। আরও তুর্য আছে একটা কনফিউজিং ক্যারেক্টারে। এ নিয়ে আবরাজে যে কি করবে, মাথায় হাত চলে যায় রুবেলের। এখন কেবল দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রিতে কখনো কেউ সামনাসামনি নিজেদের ক্ষোভ প্রকাশ করে না, তবে তুর্য আর আবরাজ দুজনেই ভিন্ন। তারা সামনাসামনি ঝগড়া শুরু করে দেয়। হাতের ব্যথাটা আসলেই বাড়ছে, সঙ্গে জ্বরটাও বাড়ছে। তা বুঝতে পেরে রাতুল না পাখিয়ে শুয়েছিল বিছানায়। এই ফ্ল্যাটে সে একাই থাকে। আগে একজন রুমমেট থাকতো, এখন থাকে না। রাতুল নিজে রান্না করে খায়, তবে আজ উঠতে ইচ্ছে করছে না, রান্নাও করা হয়নি তাই। রাতুল ভেবে রেখেছে একটু পরে উঠে খাবার অর্ডার করে নেবে, তবে তা আর করতে হলো না। কলিং বেলের আওয়াজ পেয়ে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে রাতুল, তবে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তন্নিকে দেখে বিরক্তি কেটে যায় তার। তুমি এখানে? কথা শেষ করতে পারল না রাতুল, তার আগে বাসায় প্রবেশ করে তন্নি। তার হাতে একটা বড় শপিং ব্যাগ। তন্নি সেটা টেবিলের উপর রেখে নিজেই এসে দরজা লাগিয়ে দেয়। এরপর টেবিলের কাছে গিয়ে শপিং ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে নেয়। রাতুল বিস্মিত হয়ে তার কাছে এসে বলে, তুমি এই সময় এখানে কি করে এলে? শুটিং শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? তন্নি আবার রাতুলের দিকে তাকিয়ে বলে, শুটিং শেষ হয়েছে 1.5 ঘন্টা আগে,
তখনই তড়িঘড়ি করে বাড়িতে গিয়ে রান্না করে আনলাম আপনার জন্য। এই অসুস্থ অবস্থায় আপনাকে রান্না করতে হবে না। আরে তুমি আবার এত ঝামেলা করতে গেলে কেন? আমি তো বাহিরে থেকে অর্ডার করিয়ে নিতে পারতাম। করেননি তো, তাহলে আর করতেও হবে না। তন্নি এগিয়ে এসে রাতুলের কপালে হাত দিয়ে চেক করে বলে, এখন তো জ্বর নেই, আপনি জলদি জলদি খেয়ে নিন তো। তারপর নিজের ব্যাগ থেকে একটা ওষুধের পাতা বের করে বলে, তারপর এই ওষুধটা খেয়ে নেবেন, তাহলে হাতের ব্যথাও সেরে যাবে খুব তাড়াতাড়ি। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। চেয়ারে বসে কথাটা বলল রাতুল। তন্নি তাতে আর পাত্তা না দিয়ে প্লেটে খাবার নিতে লাগলো। তারপর সেটা এগিয়ে দিল রাতুলের দিকে। রাতুলও আর কোনো কথা না বলে হাত বাড়িয়ে হাত ধোয়ার জন্য চেয়ার থেকে উঠতে যাবে। তখনই তন্নি তাকে বাধা দিয়ে বলে, না না, আপনি বসুন। কথাটা বলে একটা বাটিতে করে পানি নিয়ে আসে তন্নি। রাতুল কেবল অবাক হয়ে তার কাজগুলো দেখছে। তন্নির ডাকে ধ্যান থেকে ফিরে এসে হাতটা তুলতে নিবে, তখনই আবারও ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় সে। তবে রাতুল এসে বেশি ব্যথা যেন তন্নিই পেল। করুণ সুরেই বলল, ইস, আমি তো ভুলেই গেছি আপনার ডান হাতেই ব্যথা। না না, আপনাকে কষ্ট করে খেতে হবে না। আমি খাইয়ে দেই আপনাকে। না না তন্নি, তুমি এমনিতে অনেক করেছ, আমি নিজেই খেতে পারবো, সমস্যা নেই। চুপ করে থাকুন তো, একটা কথা বলতে হবে না। কিছুটা শাসিয়ে কথাটা বলল তন্নি। এরপর বেসিন থেকে নিজে হাত ধুয়ে এসে রাতুলের সামনে আরেকটা চেয়ার নিয়ে বসে পড়ে। রাতুলের সামনে থেকে প্লেটটা নিজের কাছে নিয়ে আসে। রাতুল তাকে বাধা দেওয়ার সুযোগটুকুও পেল না। তন্নি তার আগে প্লেটে খাবার মাখিয়ে রাতুলের মুখের সামনে তুলে ধরল। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির হাতের দিকে। এরপর তন্নি চোখের ইশারা করলে খাবারটা মুখে তুলে নেয় রাতুল। তবে তার দিকে দৃষ্টি সম্পূর্ণরূপে তন্নির দিকে আবদ্ধ। তার বর্ষা কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে। খুব মনোযোগ সহকারে রাতুলকে খাইয়ে দিচ্ছে সে। এমনভাবে মাছ বেছে দিচ্ছে যতটা রাতুল নিজেও জীবনে বাঁচেনি। তন্নি এক হাতে প্লেট ধরে অন্য হাতে খাইয়ে দিচ্ছে। তবে তাকে মহামূল্যবান কাজে বিরক্ত করছে কিছু অবাধ্য চুল। সেই সকালে বিনুনি করেছিল, তার সামনে থেকে অনেকটা চুল এলোমেলো হয়ে চোখের সামনে এসে পড়ছে। হাতের সাহায্য ব্যতীত তা সরাতেও পারছে না তন্নি। যার দিকে অনেকক্ষণ তাকে একটা অদ্ভুত কাজ করে বসলো রাতুল। নিজের বাম হাত বাড়িয়ে তন্নির কপালে এসে পড়া চুলগুলো অতি যত্ন সহকারে কানের পিছনে গুঁজে দিল সে। মুহূর্তে হাত থেমে যায় তন্নির। বিস্মিত চোখে তাকালো রাতুলের দিকে। খাবার প্রায় শেষ তখন। তন্নিকে এভাবে তাকাতে দেখে থতমত খেয়ে যায় রাতুল। দ্রুত নিজের হাত সরিয়ে নেয় সে। তন্নি এখনও ওভাবেই তাকিয়ে আছে। রাতুল কিছুটা অপ্রস্তুত হয়ে গলা চেড়ে বলে, আই থিঙ্ক ইউ আর টায়ার্ড। তোমার বাড়ি গিয়ে রেস্ট নেওয়া উচিত। আপনি কি করে বুঝলেন আমি টায়ার্ড? একইভাবে তাকিয়ে কথাটা বলল তন্নি। রাতুল তাকালো তার দিকে। একটু আগে থাকা ক্লান্তির ছিটে ফোটাও নেই তার মুখে, বরং যেন অত্যাধিক প্রফুল্ল লাগছে তাকে। রাতুল স্মিত হেসে বলে, ওটা তো এমনিতেই বোঝা যায়। এমনিতেই বুঝে গেলেন? চুপ হয়ে যায় রাতুল। তন্নি এবার আর তাকে অপ্রস্তুত করতে চাইল না, তাই প্লেটটা টেবিলের উপর রেখে বলল, যাকে রাতের খাবারও এখানে রাখা আছে, শুধু গরম করে খেয়ে নেবেন কেমন? রাতুল মাথা নাড়ায়। তন্নি চেয়ার থেকে উঠে বেছে নিয়ে গিয়ে নিজের হাত ধুয়ে নেয়। রাতুলও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পাশ থেকে নিজের ফোনটা হাতে নেয়। স্ক্রলিং করতে গিয়ে একটা নিউজে চোখ আটকে যায় তার। তন্নিও এতক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে। রাতুল একবার ফোনের দিকে আরেকবার তন্নির দিকে তাকাচ্ছে। তা দেখে ব্রু কুঁচকে নেয় তন্নি। জিজ্ঞাসা দৃষ্টিতে রাতুলের দিকে তাকাতে সে ফোনটা এগিয়ে দেয়। তন্নি ফোনটা হাতে নিতে স্ক্রিনে তুর্য আর একটা ছবি বেশি ওঠে। নাটকের একটা শ্যুটের ছবি। কোনো একটা ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, তবে কি এবার সত্যি সত্যি প্রেমের সম্পর্কে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তন্নি এবং তুর্য। এ যেন রাবণে বনাদি জড়ি। রাগে পুষতে শুরু করে তন্নি। নিজের ফোন হলে বোধহয় এখনই ছুঁড়ে মারত। তার উপর এমন বানোয়াট নিউজ রাতুলের সামনেই পড়ল। যদি রাতুলে এমন কিছু ভেবে নেই। তন্নি রাতুলের দিকে তাকিয়ে রেগে মেগে বলতে থাকে, এদের না কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। কী সব বানোয়াট নিউজ বানিয়ে রেখেছে। নাটকের একটা সিন এমনভাবে ক্যাপশন দিচ্ছে যে এ পেজ যদি আমি নষ্ট না করে দিয়েছি তো শেষ পর্যন্ত তুর্য। আরে তুর্য তো আমার ভাইয়ের। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছে তন্নি। রাতুল উঠে দাঁড়িয়ে তাকে থামিয়ে বলে, আরে এত হাইপার হচ্ছ কেন? ওদের তো কাজই এমন নিউজ বানানো। তুর্য আর তোমার রিলেশন কেমন তা তো আমরা সবাই জানি, তবু ওরা এমন নিউজ করবে কেন? রাতুল হাসতে লাগলো এবার। তন্নির হাত থেকে ফোনটা নিয়ে আরেকটু নিচে গেল স্ক্রোল করে। আরেকটা নিউজ দেখে আরও জোরে সোরে হাসতে শুরু করলো রাতুল। নিউজটাতে আবরাজ আর তুর্যের একটা মুখোমুখি ছবি এডিট করা, ক্যাপশনে দেওয়া, দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন বর্তমানের মেয়েদের দুই হার্টথ্রোব ইলহাম আফসার, তুর্য এবং আবরাজ শাহ। তবে কি আরও এক ধামাকার অপেক্ষা?
তন্নি আবারও হাসতে শুরু করলো। রাতুলের দিকে তাকিয়ে বলল, এরা একটা জিনিস মিস করেছে। তুর্য আর আবরাজ ভাই একসঙ্গে দিয়েও আছে এই নাটকে। সেই রকমই একটা মজা হবে, তাই না? একদম। আর যাওয়া যাবে না, সামনের রাস্তা বন্ধ। আমি তো একটু আগেও এলাম, তখন তো বন্ধ ছিল না। কি জানি আপা, আপনি দেখেন এই জায়গা দিয়ে যাওয়া সম্ভব? সামনের দিকে তাকায় মরিন। আসলেই যাওয়া সম্ভব নয়, অনেক মানুষ জড়ো হয়ে আছে, ক্যামেরা লাইটিংয়ে ভর্তি। ছোট করে নিঃশ্বাস ছেড়ে রিক্সা থেকে নেমে গেল মরিন। একটা শপিং কমপ্লেক্সের সামনে জায়গাটা। রিক্সা ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যায় মরিন। এখন কিছুটা সামনে এগিয়ে আবারও নতুন রিক্সা নিতে হবে। কাঠফাটা রোদের মধ্যে এই বাড়তি ঝামেলায় বিরক্ত হয় মরিন। ভিড়ের মধ্যে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই মরিনের। বোঝাই যাচ্ছে কোনো সেলিব্রিটি আছে এখানে। মরিন পাশ কাটিয়ে চলে যেতে নিলে তার কানে কিছু কথা ভেসে আসে। রিসেন্টলি আপনার নতুন কাজের খবর পেলাম, খুব দ্রুতই নাকি শুটিং শুরু হচ্ছে। আবারও আপনাকে আর তুর্যকে একসঙ্গে দেখতে পাবে শুনে কিন্তু মেয়েরা ভীষণ এক্সাইটেড। আপনি কতটা এক্সাইটেড এই কাজ নিয়ে? খুব বেশি এক্সাইটেড বলা যায় না, আমার কাছে এগুলো খুব বেশি ম্যাটার করে না। আর আমি অলওয়েজ নিজের কাজের দিকেই নজর দিই। বাকিরা কারা থাকলো বা থাকলো না তা নিয়ে আমি ভাবি না। অনেক ক্ষেত্রে শোনা যায় আপনি নাকি তুর্যকে হিংসে করেন, এই কথা কি সত্যি? হু ইজ তুর্য ম্যান? ও ইন্ডাস্ট্রিতে এসেছে কতদিন, ওর সাথে আমি হিংসে কেনই বা করব? বাট আই থিঙ্ক সিনিয়র অ্যাক্টরদের সাথে সবার বিহেভিয়ারটা ঠিক করা উচিত। কথাটা ইনডাইরেক্টলি তুর্যকে বললেন? সবাইকেই বললাম, নতুন এসে আবার অনেকে নিজেদের বড় ভাবতে শুরু করে দেয় তো। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। অ্যানাদার কোশ্চেন। বিট থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো মরিন। চোখে না দেখলেও টুকটাক কথা শুনে বুঝলো এখানে সে আবরাজই এসেছে। মনে মনে তার ছেলের হাসি হাসলো মরিন। কেমন মানুষ এরা, জনসম্মুখে ইন্ডাস্ট্রির অন্য একজনকে নিয়ে এমন কথা বলছে। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, তুর্য এমনই করবে তা নিয়ে মরিনের মনে কোনো সন্দেহ নেই। অহংকারের পতনের মূল, জানা সত্ত্বেও ওরা নিজেদের নিয়ে অহংকার করতে ব্যস্ত, নিজে উপরে যেতে ব্যস্ত, অন্যকে ছোট করতে ব্যস্ত। অথচ এরা বুঝতেই পারছে না অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। মরিন অবাক হলো কেবল একটি বিষয়ে, পাবলিকলি শত্রুতা প্রকাশ করা দেখে। সহসা এমনটা হয় না, সবার ক্ষেত্রে অনেকের মাঝে শত্রুতা থাকে, তবে গোপনে। তবে এখানে শুধু গোপনে নয়, প্রকাশ্যে দ্বন্দ্ব হচ্ছে দুজনের মাঝে। শুটিং শুরু হওয়ার আগেই এমনটা হচ্ছে, তাহলে এর পর যে কী হবে? তুর্য, আসবো বাবা? বিছানায় পা দুলিয়ে বসে হাতে ফোনটা নিয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল তুর্য। দরজা খোলাই রেখেছে। ইলমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে ফোনটা পাশে রেখে ছোট করে বলে, এসো। হাতে থাকা ট্রেটা নিয়ে ঘরে প্রবেশ করলেন ইলমা। কখন ছেলের মাথায় যে কী চলে তিনি বুঝতেই পারেন না, তাই ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করে নেন। ট্রেটা টেবিলের উপর রেখে তাতে থাকা বাটিটা হাতে তুলে নেয় ইলমা। হাসি মুখে তুর্যের পাশে বসে বলে, দেখ তোর পছন্দের কাস্টার্ড বানিয়েছি। আবরাজের সেই ইন্টারভিউটা দেখে মেজাজ বিগড়ে আছে তুর্যের। কাস্টার্ড যদিও তার ভীষণ পছন্দ, তবে এখন মোটেই খেতে ইচ্ছে করছে না, তাই অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে, খাবো না, নিয়ে যাও। ইলমা চিন্তিত হন, বাটিটা পাশে রেখে তুর্যের পিঠে হাত বুলিয়ে বলে, কেন খাবি না? একটু আগে তো ঠিকই ছিলি, হঠাৎ কি হলো? এত প্রশ্ন। মায়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে থেমে যায় তুর্য। কপালের ভাঁজ সরে যায় তার। অদ্ভুতভাবে মনে পড়ে যায় পরশু দিনের একটি ঘটনা। সেটা সবাই বসে টুকটাক কথা বলছিল, মরিনও বসছিল পাশে। খুব বেশি কথা না বললেও টুকটাক সাড়া দিচ্ছিল। এমন কথার মাঝে তন্নি মরিনকে জিজ্ঞেস করছিল, আচ্ছা মরিন, তোমার বেস্ট ফ্রেন্ড কে বলো তো? সময় নেয় না মরিন, মুচকি হেসে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমার মা। মা তোমার বেস্ট ফ্রেন্ড? মাই আমার বেস্ট ফ্রেন্ড, কারণ মায়ের সাথে আমি নিজের সব কথা শেয়ার করতে পারি, ভালো মন্দ সব কিছু। আমার মতে মা হলো আমার বেস্ট পথ প্রদর্শক। মায়ের কথা শুনে চলাটাই ভালো। ছোটবেলা থেকে আমার যে কোনো সমস্যায় সলিউশন মায়ের কাছেই চেয়েছি। বেশি রাগ হলেও মাকে বকেছি, খুশি হলেও মাকে বলেছি, তাই মাই হলো আমার সেরা বন্ধু। ইলমানটাকে ভাবনা থেকে বেরিয়ে এলো তুর্য। হঠাৎ মৌরির এই কথাটা মনে পড়ার কারণটা ধরতে না পারলেও হুট করে যেন ইলমার প্রতি অদ্ভুত ভালো লাগা জেগে উঠল। মৌরি কি ঠিকই বলেছে? মাই কি সবচেয়ে সেরা বন্ধু? তুর্য একটু বড় হওয়ার পর থেকে কখনোই নিজের কোনো কথা ইলমার সাথে শেয়ার করেনি, বরং তিনি কিছু জিজ্ঞেস করলে দু একটা ধমক দিয়ে বসিয়ে রেখেছে। বাবাও এ নিয়ে কিছু বলেনি। তুর্যকে অস্থির হতে দেখলে তিনি নিজেও অস্থির হয়ে বারংবার জানতে চেয়েছেন। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা? আজও তেমনটাই হলো। ইলমা তুর্যের মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? প্রতিবারের উত্তরে ধমক দিল, আজ আর ধমক দেওয়া হলো না তুর্যের। ইলমা তাতে খুব একটা খেয়াল না করে বাটিটা আবারও হাতে নিয়ে বললেন,
ঠিক আছে, বলতে হবে না, কিন্তু এটা খেয়ে নে। মা কত ভালোবেসে বানিয়েছি বলতো। তোর বাবা বলেছে খুব মজা হয়েছে, তুই খেয়ে দেখ একবার। ইলমার হাতে থাকা বাটিটার দিকে তাকালো তোরজাও। কয়েক সেকেন্ড চুপ থেকে ইলমার উদ্দেশ্যে বলে বসলো, তুমি খাইয়ে দাও। বিস্মিত চোখে তুর্যের দিকে তাকালো ইলমা। ঠোঁট জোড়া তার আপনা আপনি পৃথক হয়ে যায়। একটা বড় হওয়ার পর থেকে তুর্য কারো হাতে খেতে চায় না। অসুস্থ হলেও সে নিজে হাতেই খাবে। একবার ভীষণ জ্বর হওয়ায় ইলমা জোর করে খাইয়ে দিয়েছিল তাকে। তখন যে সে নিজ হাতেই খেতে চেয়েছিল, কিন্তু সেই অবস্থায় ছিল না। এক হাত দিয়ে তুর্যের কপাল স্পর্শ করে দেখলেন ইলমা। অবাক হয়ে বললেন, কি হয়েছে তুর্য? জ্বর তো নেই তাহলে? অযথাই হাসি পেল তুর্যর, অথচ কয়েক মিনিট আগেই তার মাথা গরম ছিল। তুর্য ঠোঁট জোড়া প্রশস্ত করে হেসে বলল, খাইয়ে দিলে দাও, না হলে নিয়ে যাও ওটা। ইলমা ব্যতিব্যস্ত হয়ে বললেন, ও মা, দেব না কেন? অবশ্যই দিব। কতদিন বাদে তুই আমার হাতে খেতে চেয়েছিস বলতো, আর আমি খাইয়ে দিব না? খুব যত্ন করে ছেলেকে কাস্টার্ড খাইয়ে দিলেন ইলমা। কয়েক চামচ খাইয়ে বললেন, ভালো হয়েছে? ভালো হয়েছে। আরও খুশি হলেন ইলমা। চোখে মুখে তার আনন্দের আভা ফুটে উঠল। তুর্যও চুপচাপ খেয়ে নিল পুরোটুকু। অন্য দিনের চেয়েও যেন একটু বেশি মজা হয়েছে। সত্যি কি তাই, নাকি মা খাইয়ে দিচ্ছে বলে অন্যরকম শান্তি লাগছে? এই ভাবনাগুলো আগে তো কখনো তুর্যের মাথায় আসেনি। তাহলে আজ কেন আসছে? বেশি করে ভাবতে ইচ্ছে করছে কেন? মরিনের শান্ত কণ্ঠ বলা কথার ধরন কি এতই জোর? আর একটু নিয়ে আসি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তুর্য। ইলমা তৎক্ষণাৎ গিয়ে আরও এক বাটি কাস্টার্ড নিয়ে এসে খাইয়ে দিতে লাগলেন তুর্যকে। এরিমাকে জিজ্ঞেস করলো, হুট করে রেগে গিয়েছিলি যে, সব ঠিক আছে তো? তুর্যর সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার ট্যালেন্ট অনেকে স্বীকার করতে পারছে না আম্মু। আমার পপুলারিটি দেখে হিংসে হচ্ছে তাদের। ইলমা অতি শান্তভাবে মৃদু স্বরে বললেন, এটা তো জগতের নিয়ম, কেউ কাউকে উপরে যেতে দেখতে পারে না, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। তবে জয়টা শেষ পর্যন্ত পরিশ্রমেরই হয়। সবাইকে সম্মান করলে দু একজনের কটূক্তি কানে নিতে হবে না, বুঝলেই? তুর্য বাঁকায় হেসে বলে, সম্মান? হাহ, সম্মান মাই ফুট। আমি শুধু একটা কথাই জানি, আই নিড টু গো অন দ্য টপ। আর আমার সে যোগ্যতা আছে অবভিয়াসলি, সবার উপরেই আমিই থাকবো। তুর্যর এই কথাটা খুব একটা পছন্দ না হলেও কিছু বললেন না ইলমা। এক জিনিস, এই অহংকার জিনিসটা ছোটবেলা থেকে বাসা বেঁধেছে তুর্যর মনে। সে নিজেই মনে করে সে সকলের থেকে বেস্ট, সবার উপরে থাকার অধিকার একমাত্র তারই আছে। ইলমা নিজের ছেলেকে উপরে উঠতে দেখতে চান, তবে এই অহংকারটা যদি বাদ দিতে পারত তুর্য, এই নিয়ে মাথা ঘামালেন না তিনি। সে আজ ভীষণ খুশি, তাই অন্য কথা ভেবে চিন্তা করার কোনো দরকার নেই। আবারও সেই গতদিনের মতো ছাদের দোলনায় বসে আছে তুর্য। সঙ্গে ফোনের স্ক্রিনে ঘুরছে মরিনের আইডি। এবার উপরে যাচ্ছে তো একবার নিচে। মেয়েটার কথাবার্তা কেমন অদ্ভুত আঘাত করে তাকে। এত ধারালো কেন তার কথাগুলো? একবার কানে গেলে তা বারবার মনে পড়তে বাধ্য। এটা কি বাকি সবার ক্ষেত্রে হয়েছে, নাকি কেবল তুর্যের ক্ষেত্রেই হচ্ছে? আপাতত সেসব ভাবার ইচ্ছে নেই তুর্যর। বর্তমানে তার ইচ্ছে কেবল একটাই, মরিনকে জানা। তবে সামনাসামনি তার সঙ্গে কথা বলতে চাওয়া অসম্ভব। একটা ফ্যাস্টিজ আছে তুর্যের, সঙ্গে তার মধ্যকার ইগো নামক বস্তুটিও প্রখর। কিছু জিজ্ঞেস করতে পারবে না সামনাসামনি, এটা তার ইগোতে লাগবে। তাই বাধ্য হয়ে বেছে নিল ভার্চুয়াল পন্থা। তবুও নিজের আইডি থেকে মরিনের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করল তুর্য। কোনোভাবে মরিন যদি বুঝতে পেরে যায়, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই নিজের সেকেন্ড আইডি থেকে মরিনকে মেসেজ দিল না তুর্য। নতুন নামে খুলল একটি ফেক আইডি, যা দ্বারাই মরিনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তুর্য। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে এক ফালি সুখ। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।